প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। বলছিলাম, আওয়ামী লীগ সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে রাজনৈতিকভাবে আশ্রয় নিয়েছেন। মনে হচ্ছে যেন আওয়ামী লীগ এখনো সেই মেঘের আড়াল থেকে যুদ্ধ করছে। এখন পর্যন্ত গত 14 মাসে আওয়ামী লীগ তার রাজনৈতিক দিক নির্দেশনায় একেবারেই অজ্ঞতার পরিচয় দিচ্ছে। আজই শেখ হাসিনা তো নয়, ওয়াশিংটন প্রবাসী সজীবজের জয় একটি বিদেশি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে জুলাই আগস্ট বিপ্লবের আগে আওয়ামী লীগ যে ভুল ভ্রান্তি করেছে তার মাঝে তিনি সিলমোহর মেরে দিলেন। এদিকে আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক সেই আগের মতো ভাষায় কথা বলছেন। প্রিয় দর্শক, বলছিলাম, আওয়ামী লীগ বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল, দীর্ঘদিন ক্ষমতায় আসীন ছিল। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি শুধু বললে আওয়ামী লীগকে ভুল বলা হবে, কম বলা হবে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল। আওয়ামী লীগ নেতা বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগের পরিচালনায় 71 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল। সেই মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানেরও অবিস্মরণীয় ভূমিকা ছিল। তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তা তিনি একটি 11টি সেক্টরের মাঝে একটি সেক্টরের তিনি প্রধান ছিলেন। যাই হোক, আমি জিয়াউর রহমান বা বিএনপির ভূমিকা নিয়ে কথা বলছি না, তখন বিএনপি ছিল না। উম, বলছি আওয়ামী লীগের কথা। তো সেই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধুকে মাত্র 3.5 বছরের মাথায় হত্যা করা হয় অপশক্তির ষড়যন্ত্রে। তারপর 21 বছর বঙ্গবন্ধুকে আড়াল করার নিরলস প্রচেষ্টা করেছে যারা ক্ষমতায় ছিল। তারপর শেখ হাসিনা ক্ষমতায় এলেন, আবার ক্ষমতা গেল, আবার ক্ষমতায় আসলেন 1/11-এর পর। তারপর টানা 16-17 বছর। প্রথম নির্বাচনটি সকলের কাছে গ্রহণযোগ্য হলেও পরবর্তীতে 3টি নির্বাচন ছিল ভয়াবহ প্রশ্নের সম্মুখীন। বিভিন্নভাবে নির্বাচনগুলি দলীয় প্রভাবে, সরকারের প্রভাবে ভিন্ন রকম চেহারায় দেখা গেছে বলেই নির্বাচনগুলিকে বিতর্কিত নির্বাচন, দিনের ভোট রাতে হয়েছে, আমি ডামি বা ইউনো যেটাকে বলে কারচুপি নির্বাচন, এগুলি বলা হয়েছে। এ নিয়ে আওয়ামী লীগের কপালে একটি বড় ধরনের কলঙ্কের তিলক, যেটা আওয়ামী লীগ কোনোদিন মুছতে পারবেনি। এই প্রসঙ্গে বিতর্ক করা যেতে পারে, কথা বলা যেতে পারে যে এইটার এই যে যেগুলি আওয়ামী লীগ নির্বাচন নিয়ে করেছে এগুলির আসলে প্রয়োজন ছিল না, প্রয়োজনের ধারে কাছেও ছিল না। শেখ হাসিনা সরকারের দীর্ঘদিনের শাসনে যে সমস্ত উন্নয়ন হয়েছে দেশে, সেই উন্নয়নগুলির কথা যদি আমরা বলতে যাই, তবে রাজনৈতিক সমস্যাকে উন্নয়ন দিয়ে ম্লান করা যায় না। যায় না বলেই শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত হতে হয়েছে এবং তিনি প্রাণ নিয়ে দেশ থেকে গিয়ে নিজকে বাঁচিয়েছেন। আমি বলবো না শেখ হাসিনা পলায়ন করেছে। শেখ হাসিনা পলায়ন করার মতন মানসিকতার নেত্রী শেখ হাসিনা নয়। শেখ হাসিনা দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছেন। আজকাল যারা বলে, টকশো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জায়গায়, যে শেখ হাসিনা পালিয়েছে পালিয়েছে, দ্যাটস নট রাইট। শেখ হাসিনা পালায়নি। শেখ হাসিনাকে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু শেখ হাসিনা পালিয়ে যায়নি। পালিয়ে যাওয়ার অর্থ কি? একজন যখন জিনিসটি দৃশ্যমান হবে না। শেখ হাসিনার চলে যাওয়ার দৃশ্যটি কি আমাদের কাছে দৃশ্যমান ছিল না? শেখ হাসিনা সামরিক বাহিনীর বেষ্টনী, সরকারের প্রটোকলে, সরকারের হেলিকপ্টারে চড়ে তিনি দেশ ছেড়েছেন। তো পালানোটা হলো কি ভাই? পালানোর শব্দের অর্থ কি? তাই যারা পালানোর কথা বলে শেখ হাসিনাকে, সেটা ভুল। শেখ হাসিনা পালিয়ে যায়নি, শেখ হাসিনাকে দেশ থেকে চলে যেতে বাধ্য করা হয়েছিল। অন্য অর্থে কেউ যদি বলে, আমি সেটা মানতেও রাজি, যে শেখ হাসিনার কে বাঁচানোর জন্য শেখ হাসিনার চলে যাওয়াটি অবিসম্ভাবী হয়ে পড়েছিল। সেটা রাজনৈতিক কারণেই হোক, আর সেটা কোনো ষড়যন্ত্রের কারণেই হোক,
সেটা কোনো মেটিকুলাসলি ডিজাইনের কারণেই হোক। সেই কথা সেটা বলবো। এই জন্য যারা বলে শেখ হাসিনা পালিয়েছে 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 বলে মুখে ফেনা তুলছেন, আমি সেটা বিশ্বাস করি না। শেখ হাসিনার সঙ্গে শেখ হাসিনার কর্মকাণ্ড, শেখ হাসিনার রাজনৈতিক প্রজ্ঞা, বা শেখ হাসিনার ব্যক্তি দম্ভ, শেখ হাসিনার দুর্নীতি, তার সরকারের দুর্নীতি, আমি 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 বিশ্বাস করি না শেখ হাসিনা ব্যক্তিগতভাবে চুরি করতে পারেন। যেমনটি আমি এর আগেও বহুবার বহু ভিডিওতে বলছি যে আমি ব্যক্তিগতভাবে খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে চোর মনে করি না। খালেদা জিয়ার ছেলে চুরি করতে পারে, শেখ হাসিনার ছেলে চুরি করতে পারে, শেখ হাসিনার আত্মীয় স্বজন চুরি করতে পারে, পারে না, করেছে। শেখ হাসিনাকে চারিদিকে ঘিরে রাখা যে সমস্ত চামচা, বাটপার, টাউট, প্রতারকরা ছিল, তারা চুরি করেছে। কিন্তু খুদ শেখ হাসিনা চুরি করেছে ওটা আমি বিশ্বাস করি না। কিন্তু শেখ হাসিনার অসংখ্য ভুলের মাসুল শেখ হাসিনাকে দিতে হচ্ছে এবং আরো দিতে হবে। কারণ এই বিষয়টি প্রয়োজন ছিল না। দেশের যে উন্নয়ন শেখ হাসিনা করেছিল, শেখ হাসিনা যদি গণতান্ত্রিক পরিবেশটাকে এরকম উন্নয়নের মতো এমন দৃশ্যমান করতেন, গণতন্ত্রকে তিনি যদি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সত্যি সদিচ্ছা থাকতো, এবং নির্বাচনগুলো যদি অবাধ সুষ্ঠু সাধারণ নির্বাচন হতো, শেখ হাসিনা সরকারের পতন হয় না। স্বাভাবিকভাবেই, প্রাকৃতিকভাবেই, রাজনৈতিকভাবেই হয়তো শেখ হাসিনা সরকার দীর্ঘদিন ক্ষমতা থাকতো। পৃথিবীতে এরকম দৃষ্টান্ত ভাবে দৃষ্টান্ত অনেক দেশে আছে। একটি সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতেই পারে। ভারতে ছিল না কংগ্রেস দীর্ঘদিন ক্ষমতায়? আমেরিকার পাশে মেক্সিকো, মেক্সিকোতে একটি পার্টি ক্ষমতায় ছিল 50 বছরের উপরে। তো এটা হইতেই পারে। যদি একটি পার্টি ভালো কাজ করে, জনকল্যাণে কাজ করে, জনগণের স্বার্থে কাজ করে, জনগণের কে উন্নয়নের চূড়ান্ত শিখরে সভ্য সিভিলাইজ সমাজ হিসেবে গড়ে তোলে, তাহলে তাহলে বিরোধী দল, ধরা যাক শক্তিশালী বিরোধী দল থাকতেই পারে, কিন্তু যে দল শাসক ক্ষমতায় থাকবে তারা যদি জনগণের কল্যাণে কাজ করে, জনগণ মানে সেই পার্টি বা সেই নেতা নেত্রী দীর্ঘদিন ক্ষমতায় থাকার সমস্যাটা কোথায়? কোনো সমস্যা নেই। কিন্তু শেখ হাসিনার অসংখ্য ভুল, আওয়ামী লীগের অসংখ্য ভুলের কারণেই শেখ হাসিনার পতনটি অনিবার্য হয়ে উঠেছিল। যে কারণে একটি কথা বলা প্রয়োজন, যেটা শেখ হাসিনারও জানা উচিত। শেখ হাসিনা সরকারের পতনটি শেখ হাসিনা, আওয়ামী লীগের অধিকাংশ নেতারা পর্যন্ত চেয়েছিল। অধিকাংশ নেতা বলতে বলবো যে যারা আওয়ামী লীগ করে, যে আওয়ামী লীগের নেতা কর্মী, তারা তারা নিজেরাও চেয়েছিল। আর যারা শেখ হাসিনাকে চারিপাশে ঘিরে রেখেছিল, তারা লুণ্ঠন, দম্ভ, ক্ষমতার অপব্যবহার তারা করেছে। আর এই সমস্ত কলঙ্কের বোঝা আওয়ামী লীগের মাথায়, শেখ হাসিনার মাথায় উপর রেখে আওয়ামী লীগকে আজকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ, ফ্যাসিস্ট হাসিনা আখ্যায়িত করা হচ্ছে। যা এর পরিণতি হলো ওই শেখ হাসিনার আঁচলের চারিপাশে যারা ঘুরঘুর করত, সেই সমস্ত কাউয়াকাদের থেকে শুরু করে এই যে নানক টাইপ, দরবেশ টাইপ, এই বিভিন্ন ধরনের অপশক্তি শেখ হাসিনাকে গ্রাস করেছিল, যার পরিণতিতে শেখ হাসিনার আজকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে, বা তিনি দেশের বাইরে রয়েছেন, ক্ষমতাচ্যুত হয়েছেন। প্রিয় দর্শক, বলছিলাম যে আওয়ামী লীগের আওয়ামী লীগের ভবিষ্যৎটা কি? আওয়ামী লীগ আজকে 14 মাসে আওয়ামী লীগ কোন একটি সরকার, একটি নিজের দলের নেতাই ঠিক করে, সমস্ত নেতারা দেশের বাইরে, তারা তারা দেশের বাইরে থেকে কথা বলছে। যেমন নানকের কথাই শুনলাম আজকে টেলিফোনে, ওরা কলকাতায় বসে, টাকার পাহাড় ওদের ঘরে, ওরা কলকাতায় বসে কি করছে? ওরা কলকাতায় বসে মাঝে মাঝে ওই বিভিন্ন চ্যানেলকে পয়সা দিয়ে সাক্ষাৎকার দেয়। এখন এর প্রথম কিছুদিন তারা কোথায় ছিল কেউ জানে না। এই সমস্ত বাটপার, প্রতারক আওয়ামী লীগাররা শেখ হাসিনা, বঙ্গবন্ধু, শেখ হাসিনার পরিবারকে ডুবিয়েছে। অথচ কোনো কারণ বা মানে বোঝা কষ্ট হয়, শেখ হাসিনা ওদেরকে বুঝতে পারে না। আমি ব্যক্তিগতভাবে একদিনের জন্যও জীবনে আওয়ামী লীগ করিনি, ভবিষ্যতেও করব না। কিন্তু আমি একটি কথা সবসময় পরিষ্কার করে বলতে চাই: মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, জয় বাংলা, এই ইস্যুতে আমি আমার জীবন দিতে পর্যন্ত রাজি আছি। এটুক বলতে পারি। একটি মুক্ত গণতান্ত্রিক পরিবেশের বাংলাদেশ
একটি সম্প্রীতির বাংলাদেশ, একটি শোষণহীন, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের একাত্তরের কাম্য ছিল। কিন্তু সেটাই গত 54 বছরেও আমরা পাইনি। না শেখ হাসিনা আমাদেরকে সেই নিরাপত্তা দিতে পেরেছে দেশ এবং জাতির, না পেরেছে বিএনপি, এর আগে পেরেছে স্বৈরাচারের স্বাদ। এরকম পর্যায়ক্রমে আমাদের দেশে কালো মেঘের যে গণঘটা সেটা সবসময় ছিল। যাই হোক, বলছিলাম যে আওয়ামী লীগের কথা, শেখ হাসিনার চারিপাশের লোকজন এখনো কলকাতা বা দিল্লিতে বসে তারা দম্ভের মতো কথা বলে। আওয়ামী লীগকে এখন সহনশীল হতে হবে, আওয়ামী লীগকে কথা সংযত হয়ে কথা বলতে হবে। কারণ আওয়ামী লীগ চোর, সারা দেশের মানুষ এটাই জানে। তা আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে হলে আওয়ামী লীগকে আরো ধীর স্থির সাম্য, আওয়ামী লীগকে আরো ধীর স্থির সংযত, আওয়ামী লীগকে আরো ধীর স্থির নম্র ভদ্রভাবে কথা বলতে হবে। আগের টোনে কথা বললে নতুন প্রজন্মের বাংলাদেশ, এই প্রজন্মের বাংলাদেশ গ্রহণ করবে না, এটুক বোঝা উচিত। কারণ 24-এর বিপ্লব মেটিকুলাসলি ডিজাইন, সেটা ডক্টর ইউনূসের দান্দাবাজি হইতে পারে, কিন্তু দেশে কিন্তু একটি নতুন চেতনার উন্মেষ ঘটেছে, সেই কথাটা অস্বীকার করা যাবে না। এই যে আন্দোলন, এই আন্দোলনে নতুন প্রজন্ম নতুন ভাবে ভাবতে শুরু করেছে। তো পুরানো ধ্যান ধারণা দিয়ে নতুন প্রজন্মকে বশ করা সম্ভব নয়। নতুন প্রজন্মকে নতুন খোরাক দিতে হবে। তথ্য প্রযুক্তির এই গ্লোবাল ভিলেজের সুপার হাইওয়েতে আমাকে চলতে গেলে নতুন প্রজন্মের মানসিকতার সাথে মিশে গিয়ে কাজ করতে হবে। আর আওয়ামী লীগের যে সমস্ত নেতৃবৃন্দ আগে শেখ হাসিনার চারিপাশ ঘিরে ছিলেন, তাদের অধিকাংশই বাটপার, প্রতারক, ধান্দাবাজ। তাদের একটাই কাজ ছিল রাষ্ট্রীয় সম্পদের অবাধ লুণ্ঠন। প্রিয় দর্শক, বলছিলাম আওয়ামী লীগের কথা। আমরা যতই মুক্তিযুদ্ধের পক্ষের জন্য আওয়ামী লীগের পক্ষে কথা বলি, আমাদেরকে বলা হবে তখন কি, যে আমরা আওয়ামী ট্যাগ লাগানো হবে, বলবে আওয়ামী ফ্যাসিস্টের সহযোগী সহকারী। কিন্তু তা নয়। এটাও দেশে এক ধরনের যে মপতন্ত্র চলছে, সেই মপতন্ত্রেরই একটা নতুন স্লোগান। মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললেই নাকি আওয়ামী লীগের পক্ষে কথা বলা হয়। আওয়ামী লীগের মতন একটি দলকে নির্বাচন করা উচিত, নির্বাচনে টেনে আনা উচিত। আওয়ামী লীগের মতো দল যদি নির্বাচনে অংশ না নেয়, এই নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে পৃথিবীতে, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে, দেশের মানুষের কাছে? এই কথা যখন আমরা বলবো, বাস্তব কথা, তখন আমরা হব আওয়ামী ফ্যাসিস্টের দূষর। আমি যখন বলবো যে আওয়ামী লীগের 2 কোটি ভোট কোথায় যাবে, আওয়ামী লীগের 2 কোটি ভোট কাকে দেবে, এই 2 কোটি মানুষের কণ্ঠস্বর হিসাবে তাদের অধিকার নিয়ে কথা বললে আমাকে বলা হবে আমি আওয়ামী দোসর, সেই ট্যাগ লাগানো হবে। ভারতের কথা বাদেই দিলাম। আর ভারত নিয়ে কিছু বললে সেটা তো মহাভারত একেবারে অশুদ্ধ হয়ে যায়। আর এখন যে সরকারটি বসে আছে, শেখ হাসিনা যে বাণিজ্য করেছে ভারতের সঙ্গে, তার চেয়ে 17 গুণ বেশি বাণিজ্য এখন তারা করতেছে। কিন্তু তাদের কোনো দোষ নাই, সব দোষ শেখ হাসিনার। কারণ শেখ হাসিনা ওই যে যা বলতে হয় তাও বলেছে, যা বলতে হয় না তাও বলেছে। যেমন একটা উদাহরণ বলি, শেখ হাসিনা বলল কি, ভারতকে যা দিয়েছি ভারত সারা জীবন মনে রাখতে হবে। এইসব কথা প্রধানমন্ত্রীর মুখ দিয়ে বেরোনো উচিত নয়। আরেকটি কথা, যেমন আমার বাসা চাকর 400 কোটি টাকা চুরি করেছে, এসব কথা আপনি কি করেছিলেন? আপনি কেন সুযোগ দিয়েছেন? পাল্টা প্রশ্নতে উনি হয়তো উদারতার শো করার জন্য বলেছেন, কিন্তু আসলে তো এটা ঠিক না। রাজনৈতিক নেতাকে কথাবার্তায় আরো অনেক বেশি সচেতন, আরো অনেক বেশি উদার হতে হবে। যেমন আজকে দেখুন, সজীব ভট্টাচার্য ওয়াশিংটন থেকে তিনি একটি বিদেশি কে বললেন যে ভুল করেছে। এই কথা ওনার এখন বলার দরকারটা কি ছিল? উনি আওয়ামী লীগের কে? সে তো আওয়ামী লীগের কেউ না এখনো। সে যে, তো এইটা তো আরো আওয়ামী লীগের যে সমস্ত কর্মী, নেতা, যে যেখানেই তা হোক, যারা যারা এখনো আওয়ামী লীগের জন্য কাজ করতেছে, তাদেরকে নিরুৎসাহিত করবে, এটা তার বলার দরকার নেই। এই সজীব যে জয়ী, শেখ হাসিনা যেদিন বাংলাদেশে 5 তারিখে চলে যায়, সেদিন ওয়াশিংটনে বসে কি বললেন তিনি? তিনি বললেন যে আমার মা আর কোনোদিন রাজনীতি করবে না। তো এই সমস্ত ফালতু যে যে রাজনৈতিক নেতা এবং যারা ভবিষ্যৎ নেতৃত্ব দেবে, তাদের মাঝে যদি কথাবার্তা যদি সংযত না হয়,
আর তারা যদি রাজনীতি নাই বুঝে তাহলে কথা বলার দরকারটা কি? কথা বলার তো কোনো দরকার নাই। উম, এই যে এই সমস্ত ব্যাপারে ওদেরকে তো অন্যদের নিয়ন্ত্রণ করতে হবে। এবং তারা আব- আব- একটা জিনিস আমি আমি খুব মাঝে মাঝে খুব অবাক হই যে আওয়ামী লীগ বুঝে তাদের নিজস্ব লোকগুলি, তাদের কাদেরকে দিয়ে আওয়ামী লীগ কারা শেখ হাসিনাকে একটা সুপরামর্শ দিতে পারে, এ সমস্ত লোকদেরকে কিন্তু আওয়ামী লীগ এখনো চিনে নাই। যারাও ছিল তাদের, শেখ হাসিনা একে একে সবাইকে তাদের আওয়ামী লীগ থেকে বের করেছে। আর যারা আওয়ামী লীগের পরে ছিল সবগুলো সুবিধাবাদী। তাই তো এই জন্যই যে আওয়ামী লীগের দুর্যোগ তো আওয়ামী লীগেই ডেকে এনেছে, ওটা তো অন্য কেউ করে নাই। তারা দেখলাম আজকে জাহাঙ্গীর কবির নানক, সে বলল যে দেশে এত বড় কনস্পিরেসি হয়েছে, এত বড় বিপ্লব হয়েছে, আমরা টেরই পাই, টের পার নাই। তার রাজনীতি করার দরকারটা কি? আপনারা যদি টেরই পান না দেশে কি হচ্ছে, তাহলে আপনাদের আর রাজনীতি করার দরকার, তাহলে আপনার ডাম ডাম মানে মাথায় কিছু নাই আপনার মগজে, আপনি বুঝতে পারেন না। এখন আবার কলকাতা বসে বড় বড় কথা বলেন, বড় ভাষণ দেন, বরিশালের জনগণের জন্য, ঢাকার জনগণের জন্য আপনার দিল মন প্রাণ পুরে ছাই হয়ে যাচ্ছে। তো এই সমস্ত ফালতু ধান্দাবাজ প্রতারক রাজনীতিবিদদের কাছ থেকে শেখ হাসিনাকে এখনো সময় আছে দূরে থাকতে হবে। কেমন আশ্চর্যজনক কথা! তারা টের পায় না, আবার স্বীকার করে। তো ওরা শেখ হাসিনা গেল 5 তারিখ, ওরা এর আগে চলে যায় কিভাবে দেশের বাইরে? ওরা চলে গেলে কেন? যুদ্ধ করতো। উনি বললো যে সমস্ত ডিস্ট্রিক্ট থেকে লোকজন আসলে পরে এটা হইতো না, তা আনলেন না কেন? এইসব এইসব বলে ওরা শেখ হাসিনাকে বিভিন্ন সময় বিভ্রান্ত করেছে। এই বিভ্রান্ত করার কারণেই শেষ পর্যন্ত শেখ হাসিনার এই পরিণতিটি হইতেছিল। আর আজকে ওরাই বলে বেশিরভাগ যে শেখ হাসিনা পালিয়ে গেছে। শেখ হাসিনা কখনো পালিয়ে যায়নি। শেখ হাসিনা দিন দুপুরে মানুষের চোখের সামনে দেশ থেকে সরকারি প্রটোকলে হেলিকপ্টারে চড়ে প্রতিবেশী ভারত তাকে আশ্রয় দিয়েছে, তার জান বাঁচিয়েছে, তিনি ভারতে গিয়েছেন। প্রিয় দর্শক, বলছিলাম আওয়ামী লীগের কথা, শেখ হাসিনার আরো কিছু কথা বলবো পরবর্তী কোনো একটা ইসেতে, পরবর্তী একটা ভিডিওতে কথা বলবো। তো এটাই সবচেয়ে বড় কথা যে শেখ হাসিনাকে আওয়ামী লীগের সাংগঠনিক বিষয়ে এবং কে প্রকৃত আওয়ামী লীগ, কে নিঃস্বার্থভাবে আওয়ামী লীগ করছে, সে সমস্ত লোকগুলিকে খুঁজে বের করতে হবে। আর আওয়ামী লীগকে দাঁড়াতে হলে এই নানক সাহেবদের দম্ভ, অহংকার আর প্রতিবেশী দেশে বসে হুঙ্কার, এসব ছাড়তে হবে। শেখ হাসিনা পালিয়ে যায়নি, পালিয়ে গেছে নানকরা, পালিয়ে গেছে। শেখ হাসিনার আশেপাশে যারা ছিল তারা পালিয়ে গেছে। তারা পালিয়ে গেছে কেন? তারা তো আওয়ামী লীগের সৈনিক। সারাক্ষণ শেখ হাসিনার পূজা করতে করতে, বন্দনা করতে করতে তারা অস্থির হয়ে যায়। তো আজকে আজকে তারা পলাতক কেন? কেন প্রতিবেশী ভারতে গিয়ে তারা সবাই আশ্রয়? এটি চায়না গেল না কেন? এরা তো চায়নার সঙ্গেও বাণিজ্য করছে। এগুলি সবগুলো আমার মতে তো এগুলিকে ভারত থেকে বের করা উচিত ভারতীয় সরকারের। এই যে কুমিল্লার সংখ্যালঘুদের উপর অত্যাচার করেছিল, দুর্গা প্রতিমার পাশে যে ইসে করেছিল, মানে কি বলে, ভাঙচুর করেছিল, সেই এমপি, তার মেয়ে সহ, নামটা বলতে আমার ঘৃণা করি লোকটার, আমি বলতে চাই না। আজকে ভারতে, ওরা ভারতে কেন, ওরা চায়না যায় না কেন, পাকিস্তান যায় না কেন? আওয়ামী লীগের ভিতরে অনেক পাকিস্তানি ছিল, পাকিস্তানি মনোভাবাপন্ন লোকজন ছিল। শেখ হাসিনাকে শুধু অন্যরা ভারতপন্থী ভারতপন্থী বলে প্রচার করলেও শেখ হাসিনা কতটুকু ভারতপন্থী সেটা শেখ হাসিনার কর্মকাণ্ড দিয়েই বোঝা গেছে। শেখ হাসিনা যদি সত্যিই ভারতপন্থী হতো, শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হইতে হতো না, এইটুক আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। কিন্তু ভারত মানবিক, ভারত তার যান বাঁচানোর জন্য তাকে আশ্রয় দিয়েছে, সেজন্য আমি ভারতকে ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তীতে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার আরো বিস্তৃত কিছু ইস্যু নিয়ে কথা বলবো। এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি, নিউ ইয়র্ক থেকে।